হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জয়কুল একাডেমির পক্ষ থেকে। আজকে তোমাদের হবে এইচএসসি রিটেনের সাজেশন ক্লাস। আজকেই ফাইনাল সাজেশন। তো আজকে দ্রুত আমাদের ক্লাসে যুক্ত হয়ে যায় আর তোমার ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন করো আর শেয়ার দাও, কারণ এই সাজেশনটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের অনেক কিছু কমন থাকবে, অনেক কিছু পেয়ে যাবে তোমরা হচ্ছে এইচএসসি রিটেনের জন্য, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোথ। তো তোমরা তোমার কমেন্টে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর জানিয়ে দাও। আমরা এখন ক্লাসে শুরু করবো। কলম কোথায়? চলো দেখি শুরু করা যাক। দেখি কতজন যুক্ত হয়েছে। আমাদের হবে এইচএসসি রিটেনের 3 জন মাত্র। আচ্ছা, ওকে ওকে, চলো আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে থিম হচ্ছে আমাদের হলো ফার্স্ট পেপার। মানে থিমটা হচ্ছে ফার্স্ট পেপারে আমাদের যে হচ্ছে আমাদের যে পয়েমগুলো আছে সেগুলো থেকে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি পরে কি কি আছে। থিম মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট শুধু সেগুলো পড়ো। পরীক্ষা যেহেতু তোমাদের নেক্সট উইক থেকেই পরীক্ষা শুরু, তাই তোমাদের সব এখন থরোলি পড়া কোনো দরকার না। আর এখন তোমাদেরকে হচ্ছে কেউ বলবে না যে ভালো করে পড়তে, মানে তোমরা জানো, ধারণাটা তো করে রাখতেছো যে কি আসবে না আসবে, আগে থেকেই পড়ে রাখছো। আর প্রিপারেশন ছাড়া এইচএসসি এক্সাম দিতে যাওয়া মানে অবস্থা খুবই ভয়াবহ। আর তোমাদের এইচএসসির পরেই আছে হচ্ছে অ্যাডমিশন। এইচএসসি আর অ্যাডমিশন দুইটা মাথায় রেখেই হচ্ছে তোমাদের পড়তে বসা লাগবে। কি আসে, আচ্ছা তোমাদের এইচএসসি আর অ্যাডমিশন দুইটার কথা মাথায় রেখেই পড়তে বসতে হবে। কারণ দেখো, ইংরেজিতে কিন্তু বেশিরভাগ মানুষের খারাপ রেজাল্ট হয়। ইংলিশের জন্য তোমাদের এ প্লাস থাকে, তোমার এইচএসসি রেজাল্টটাও ভালো হবে। এরপর যখন কোথাও অ্যাপ্লাই করতে যাবা তখনও তোমাদের অনেক হেল্প হবে। এখন দেখো, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য এই ইংলিশ, মানে ইংলিশ তো জেনারেল সাবজেক্ট, সবার জন্য ইংরেজিটা লাগতেছে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাও তোমার ইংলিশটা লাগবে। এরপর যদি তুমি হচ্ছে জিএসটি পরীক্ষা দিতে যাও তখনও লাগবে, মানে সবার জন্যই লাগতেছে। আচ্ছা চলো দেখি আমাদের থিমে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখি। আচ্ছা, ফার্স্টে আছে হচ্ছে শি ওয়াক্স ইন বিউটি। এটা হচ্ছে লর্ড বাইরনের শি ওয়াক্স ইন বিউটি, আই ডাইড ফর বিউটি। তোমরা দেখতেই পাচ্ছ কি কি আসবে, মানে কি কি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ধরো এই যে এটাকে একটু স্টার মার্ক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট ম্যারিনার, এটা হচ্ছে স্যামুয়েল টেলরের। আর হচ্ছে আই ডাইড ফর বিউটি, এটা আই হ্যাভ সিন বেঙ্গলস। আচ্ছা দেখো, জীবনানন্দ দাশের আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, এটার থিম হচ্ছে আমার মনে হয় সবাই লিখতে পারে। কারণ জীবনানন্দ দাশের হচ্ছে আমি বাংলার মুখ দেখিয়াছি, এটা বাংলাটা তো আমরা সবাই পড়ে আসছি। তো এটা জাস্ট ইংলিশে দিয়ে দিছে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। তো তোমরা খালি লিখে দিবা যে মানে বাংলাতে তোমরা যা যা শিখছো সেটা শুধু ইংলিশে ট্রান্সলেট করে দিবা। এখানে আর এত কিছু নাই। আচ্ছা দেখো, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস এটা তোমরা পড়ে রাখবা, সবই পড়ে রাখবা। বেশি ইম্পর্টেন্স কোনটায় দিবা দেখো, দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট ম্যারিনার, আই ডাইড ফর বিউটি, শি ওয়াক্স ইন বিউটি। এটা এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। আর বাকি যা যা আছে সেগুলো সবই পড়বা। আর ফ্রম সেপ্টেম্বর 1 এটা পড়বা। আচ্ছা বেশি ইম্পর্টেন্ট যেটা এই তিনটা দাগাই দিই, এটা হচ্ছে 3 স্টার। কয়টা 2 স্টার দিছে, যার 3 স্টার 3 স্টার। আচ্ছা ঠিক আছে, দেখো ড্রিমস বাই ডিএইচ লরেন্স, ড্রিমস বাই ল্যাংস্টন হিউগেস। এই কোথায় আসলাম, আচ্ছা ঠিক আছে, বা ল্যাংস্টন সব। সেই এই দুইটা মানে তোমরা সবই পড়ে রাখবা, কারণ বলা যায় না কখন কি চলে আসে। আচ্ছা চলো থিমের পরে আচ্ছা চলো দেখো, আমাদের হচ্ছে জয়কলির ইংলিশ বিচিত্রা বইটাতে তোমরা কিন্তু সবই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের অ্যাডমিশনের এইচএসসি প্লাস হচ্ছে অ্যাডমিশন, এইচএসসি আর অ্যাডমিশন দুইটার জন্যই আর কি তোমাদের জয়কলির ইংলিশ বিচিত্রা বইটা নিয়ে রাখতে পারো। তোমাদের হচ্ছে ইংলিশ বিচিত্রা থেকে অনেক কিন্তু কমন আসে। ঠিক আছে, অনেক কমন চলে আসে। তাই হচ্ছে তোমরা এখনই চাইলে কিনে রাখতে পারো, তোমার অ্যাডমিশনটাও নিশ্চিত হলো আর এইচএসসিটাও ভালো হলো। কারণ এখন যদি কিনে রাখতেছো তো দেখো এইচএসসিটা কভার হবে, এইচএসসির জন্য তোমার প্র্যাকটিস করতে থাকবা। আর অ্যাডমিশনে কি কি টপিক আসবে না আসবে, এইচএসসি কোন টপিকগুলো অ্যাডমিশনে আসতে পারে সেগুলো তোমরা জানবা। আচ্ছা চলো দেখি। আর তোমরা চাইলে বইগুলো হচ্ছে জয়কলির পেজে নক দিতে পারো, জয়কলির পেজে নক দিতে পারো, বা হচ্ছে জয়কলির ওয়েবসাইট যেটা আছে সেখান থেকেও চাইলে কিনতে পারো।
চলো এখন আমরা দেখি প্যারাগ্রাফ। ফার্স্ট পেপার মানে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটাতেই তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফ আছে। তাহলে চলো আমরা দেখি এখান থেকে কি কি আসার সম্ভাবনা অনেক বেশি। আজকের সাজেশন গুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, তাই তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, ক্লাস ওদের বলো ক্লাসটা অ্যাটেন্ড করতে। আচ্ছা চল দেখি প্যারাগ্রাফে কি কি আছে। ফার্স্টে আমরা দেখতেছি সেটা হচ্ছে সিটি লাইফ অ্যান্ড ভার্সেস রুরাল লাইফ। আচ্ছা তোমাদের যদি এরকম আসে যে কম্প্যারিজন করতে হচ্ছে, ফার্স্টে তোমরা দুইটার কথাই বলবা, এরপর একটা মানে ফার্স্টে কোনটার কথা বলছে, সিটি লাইফ না, তো সিটি লাইফের কথা বলবা যে হচ্ছে সিটি লাইফে কি কি অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। আগে দেখি, আগে হচ্ছে কি লিখবা, অ্যাডভান্টেজ, এখান থেকেতেই অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, ঠিক আছে, অ্যাডভান্টেজের কথা লিখবা। এরপর হচ্ছে লিখবা হলো রুরাল লাইফের কি 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 হচ্ছে অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। রুরাল লাইফের সিটি লাইফ দুইটারই লিখবা। এরপর বলবা যে কিন্তু সিটি লাইফটা বেশি মানে কোনটা বেশি হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ, সিটি লাইফে না রুরাল লাইফে। এখন দুইটার তো দুই রকম ক্রাইটেরিয়া আছে। দেখো সিটি লাইফে আমরা হচ্ছে খুব সহজে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাচ্ছি, চিকিৎসা বলো শিক্ষা বলো সবকিছুতে কিন্তু সিটি লাইফটা এগিয়ে আছে। কিন্তু রুরাল লাইফে আমরা দেখো ওখানে ইলেকট্রিসিটি কিন্তু থাকতেছে না, ইলেকট্রিসিটি দেখা যায় ওখানে শুধু মাঝে মাঝে ইলেকট্রিসিটি আসে, সব সময় থাকে না, ঠিক আছে। তাহলে আমরা সিটি লাইফে কিন্তু আমাদের এই প্যারাটা নাই, রুরাল লাইফ আছে। আচ্ছা কম্পারিজন করবা, দেখবা দুইটারই একই সাথে, যখন তুমি ডিসঅ্যাডভান্টেজটা লিখবে তখন দুইটারই ডিসঅ্যাডভান্টেজ একসাথে লিখতে থাকবা। এটা শুধু সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ না। এখানে ধরো আরো কিছু আসলো, ধরো আর কি আছে, ব্রেন ড্রেন ইম্পর্টেন্স। হ্যাঁ দেখো আমাদের আর একটা আছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া। এখানেও তুমি দেখো ওদেরও কিন্তু মানে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দুইটাই আছে ওদের ওদের আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট এটা হচ্ছে কি ইউজ অ্যাবিউজ আছে। তো আগে তুমি ভালো দিকগুলো লিখবা, ভালো দিকে লিখবা, আর লাস্টে যে হচ্ছে যখন কনক্লুশনটা দিবা, যখন কনক্লুশনটা থাকবে কনক্লুশনে তোমরা যে বলবে যে হ্যাঁ মানে সর্বোপরি দেখা যাচ্ছে, আর এরা বাংলায় বলতেছে, তোমরা লিখবা ইন ইন শর্ট, তুমি দিতে পারো ইন শর্ট, তারপরে বলতে পারো যে ইন কনক্লুশন, এটাও দিতে পারো ইন কনক্লুশন। তারপর আরো লিখতে পারো যে হচ্ছে দেয়ারফর, দেয়ারফর এটাও লিখতে পারো, মানে লাস্টের দিকে লিখবা যে যখন লাস্টে বলতেছো যে হ্যাঁ আমরা বলতে পারি এরকম, তখন তখন শুধু হচ্ছে এগুলো দিবা, ইন শর্ট, ইন কনক্লুশন, তারপর দেয়ারফর এগুলো দিতে পারো। সো কারণ আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটা আছে। আচ্ছা চলো দেখি পরে পরে আছে হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন। ফুড অ্যাডাল্ট্রেশন এটা কিন্তু দেখো আমরা হচ্ছে আগে থেকে পড়ে আসছি, মানে ছোটবেলা থেকে পড়ে আসছি যে ফুড অ্যাডাল্ট্রেশনটা কি, মানে হচ্ছে খাদ্যে ভেজাল, খাদ্যে ভেজাল যারা মিশায়, তারপর হচ্ছে যারা যুক্ত, সরকার কি করতে পারে, আর হচ্ছে মানুষজন আমরা কিভাবে অ্যাওয়ার হতে পারি, কিভাবে বুঝবো যে ফুড অ্যাডাল্ট্রেশন কি, সেটা তোমরা এখানে লিখবা। রোড অ্যাক্সিডেন্ট মানে এগুলো কিন্তু তোমরা দেখো আগে থেকে পড়ছো, ফুড অ্যাডাল্ট্রেশন, ফুড অ্যাডাল্ট্রেশন, তারপর হচ্ছে লোডশেডিং, আর আর কোথায় এনভায়রনমেন্ট পলিউশন, ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন, এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে পড়েছি। আর এই ড্রাগ এডিকশন যেটা, এটা হচ্ছে এসএসসি টাইমে আমার কখনো লাগে না, এটা হচ্ছে এইচএসসি টাইমে এসে পড়ছি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমার বেলায় আসছিল আমার যতদূর মনে পড়ে। আচ্ছা এটা ইম্পর্টেন্টটা 2 থেকে স্টার দিয়ে দিচ্ছি, এটা পড়ে রাখবা। রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট ব্যাপারে তুমি লিখবা কি, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন হচ্ছে, সড়ক দুর্ঘটনার কারণ কি, মানে রাস্তাঘাটের শুধু রাস্তাঘাটে মানে বানানোটা বা যারা ইঞ্জিনিয়ার শুধু তাদের দোষ না, এখানে হচ্ছে আমরা যারা হচ্ছে পথচারী বা পেডেস্টেরিয়ান আছি, পেডেস্টেরিয়ান পেডেস্টেরিয়ান যারা আছি তাদের দোষ আছে, আমরা হচ্ছে রুলস মানি না, সেগুলো তোমরা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট লিখে দিবা। আর ড্রাগ এডিকশন বুঝতেই পারতেছো ড্রাগ এডিকশনটা কেন হচ্ছে, ড্রাগ মানে খারাপ সঙ্গে হচ্ছে, ধরো এটা ফ্রেন্ডদের সাথে মিশার কারণে হচ্ছে, তারপর সাপ্লাই এর কারণে হচ্ছে, বা ধরো হচ্ছে শুধু হচ্ছে মানে ওদের ইন্টারেস্ট হইলো যে এটা আসলে কি আমি জানতে চাই, আমি দেখতে চাই, সেখান থেকে ড্রাগ এডিকশন হচ্ছে। তো আমরা এগুলো তোমরা হচ্ছে এভাবে লিখে দিবা, সাজিয়ে গুছিয়ে লিখে দিবা। আমি শুধু বলে দিতেছি যে কিভাবে লিখতে পারো। ধরো তুমি পড়ে যাও না, এখন তোমার মাথা খাটানো লাগবে, মাথা খাটিয়ে কিভাবে লিখতে পারো, আমি জাস্ট কয়েকটা আইডিয়া দিয়ে দিলাম তোমাদের। আশা করি লেখা বুঝতে পারতেছো, দেখি লেখা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা তোমরা আমাকে জানাও তো লেখা বুঝতেছো কিনা, দেখি লেখা বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আমি একটু কারসিভ করে লিখছি তো, লেখা বুঝতেছো কিনা একটু জানালে ভালো হয়। দেখি কোথায় কোথায় এরপরে কোথায়, আচ্ছা এরপর দেখা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং বা ধরো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। দুইটা
এখানে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এখানে দুইটাই যদি আসে তাহলে তোমরা লিখতে পারবা, মানে দুইটা একই টপিক, কাছাকাছি টপিক, তা হচ্ছে লিখতে পারবা, সমস্যা নেই। লাইভ ক্লাসটা কোথায়, কই কোথাও কিছুই দেখতেছি না, কিছুই আসতেছে না আমার কাছে। আচ্ছা ক্লাসটা আছে, আচ্ছা তোমরা আমার কমেন্টে জানিয়ে দাও লেখা বুঝতেছো কিনা। চল দেখি পড়তে যাই। ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে কি, গাছপালা কেটে ফেলতেছে। আর আবার আছে আরেকটা ট্রি প্লান্টেশন। দুইটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুইটাই খুবই 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 ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস তোমরা সবাই পারা যারা ক্লাস অ্যাটেন্ড করতেছো। দেখো ডিফরেস্টেশন মানে কি, আমরা গাছ কেটে ফেলতেছি। আর হচ্ছে ট্রি প্লান্টেশন, গাছ লাগানোটা কেন ইম্পর্টেন্ট। আর ট্রি প্লান্টেশনে তোমরা তখন হচ্ছে ডিফরেস্টেশনের কথা উল্লেখ করে দিতে পারো, যে হচ্ছে ডিফরেস্টেশন করা হচ্ছে গাছপালা কেটে ফেলার কারণে গ্লোবাল ওয়ার্মিং এ কি কি ইস্যুস হচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, এই সবগুলাতে দেখা যাবে যে তুমি হচ্ছে একই কথা ঘুরে ফিরে লিখতে পারো, যে গাছ কাটা হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা বলে দিতে পারবে। ওকে, এই 4টা টপিক। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন এটা কিন্তু প্যারাগ্রাফও হতে পারে, আবার হচ্ছে কম্পোজিশনও হতে পারে। ডিফরেস্টেশন যেটা, এটাও কিন্তু কম্পোজিশন হতে পারে, ঠিক আছে। ডিফরেস্টেশন, ওকে চলো দেখি পরে। এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন কেন হয়, এখানে আমার হচ্ছে 5টা এলিমেন্ট যেটা আছে, মাটি, পানি, বাতাস, হ্যাঁ এই সবকিছুর ব্যাপারে আমরা লিখে দিতে পারি। সাউন্ড পলিউশন হয়, ওয়াটার পলিউশন হয়, সবকিছু কিন্তু আমাদের এনভায়রনমেন্টেরই পার্ট। তাই তোমরা এনভায়রনমেন্টাল পলিউশনে সবকিছু লিখে দিতে পারো। আর যদি আচ্ছা কম্পোজিশন আমি বলে দিব না কিভাবে লিখবা, প্যারাগ্রাফে সবকিছু ধরো মাটি, পানি, বায়ু যা যা আছে, ওয়াটার, সয়েল, সাউন্ড কিছু না দরকার না লিখলা, তো শুধু মেইন টপিক গুলো নিয়ে লিখলা, যে ওয়াটার পলিউশন হচ্ছে, সাউন্ড, সয়েল পলিউশন হচ্ছে। আর বাট যখন কম্পোজিশন আসবে তখন তোমরা ওয়াটার পলিউশন আলাদা করে লিখতে পারো, সয়েল পলিউশন মানে প্যারা করে লিখতে যাবা যখন, তখন একটা পার্ট ধরো লিখলা সয়েল পলিউশন নিয়ে, আর একটা পার্টে ধরো লিখলে এয়ার পলিউশন নিয়ে, আর একটা পার্টে ধরো ওয়াটার পলিউশন নিয়ে, এভাবে লিখতে পারো, ঠিক আছে। চলো দেখি পরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা দেখো, আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যে ইউজ করতেছি, আমরা ডেইলি আমাদের লাইফে যেভাবে এআইটাকে ইউজ করতেছি সেটা নিয়ে কিন্তু আমরা চাইলে প্যারাগ্রাফটা লিখতে পারি। মানে আমরা ডেইলি কিভাবে ইউজ করতেছি, এআই কখন লাগতেছে, আমরা যখন কোনো কিছু জানতে চাচ্ছি, ধরো ধরো আমরা জানতে চাচ্ছি ধরো যে কোনো কিছু নিয়ে, ধরো আমরা জানতে চাইলাম স্পেস নিয়ে, স্পেস নিয়ে আমরা কিছু জানতে চাই, এত জায়গায় জায়গায় খোঁজা যাচ্ছে, বা ধরো স্পেস রিলেটেড আমরা কোনো রিসার্চ পেপারের ব্যাপারে জানতে চাইলাম, তত জায়গায় দৌড়াদৌড়ি করার চাইতে ধরো আমরা এআই কে বললাম। এআই কত, মানে এআই মানে শুধু কিন্তু চ্যাট জিপিটি না, এআই শুধু চ্যাট জিপিটি না, মানে এআই দিয়ে শুধু চ্যাট জিপিটি বুঝাচ্ছে না, ঠিক আছে, শুধু চ্যাট জিপিটি না, এআই কি কি, এআই চ্যাট জিপিটি আছে, মানে চ্যাট জিপিটি, জিমিনাই, ক্লড, নোটবুক, এলএম, পড়ালেখার ক্ষেত্রে যা যা লাগতেছে সেগুলাই সবকিছুই হচ্ছে এআই থেকে আসতেছে। এআই দিয়ে আমরা কিভাবে মানে লিখতে পারবো কিভাবে, এআই দিয়ে আমরা হচ্ছে কে কতটুকু এআই ইউজ করে, বা 100% বা ধরো 9% কতটুকু এআই ইউজ করে কে একজন লেখা লিখছে, সেটাও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই জানতে পারতেছি, ঠিক আছে। তো তোমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্সটা দিবা, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ডেন্সির কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে সেগুলো তোমরা লিখে দিতে পারো। আচ্ছা চলো পরে দেখি, পরে আসছে হচ্ছে জুলাই আপরাইজিং বা জুলাই রেভলিউশন। তোমাদের এক্সাম কিন্তু জুলাই মাসেই হচ্ছে, তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি যে জুলাইয়ের ব্যাপারে লিখতে বলবে। তোমরা নিজেরা হচ্ছে নিজেরা চাক্ষুষ দেখে আসছো জুলাই এটা কি হয়েছে, তো সেই অভিজ্ঞতাটাই তোমরা লিখতে পারবে। জুলাই ইভলিউশনে, জুলাই ইভলিউশন বা জুলাই আপরাইজিং দুইটাই নিয়ে আসছে। আবার জুলাই মুভমেন্ট এটা নিয়েও বলতে পারে, যে জুলাই মুভমেন্ট, জুলাই মুভমেন্ট, জুলাই মুভমেন্টও বলতে পারে, মুভমেন্ট, ওকে ঠিক আছে। জুলাই মুভমেন্ট মানে জুলাই এটা, ওকে ঠিক আছে। এখন জুলাই কি কি হয়েছে দেখো, তুমি যদি ফ্রি হ্যান্ডে লিখছো, ধরো না এটার ব্যাপারে এখন আসলে যে কয়টা বই আছে বাজারে, যত বই আছে তুমি জয় করলে বইও পেয়ে যাবা, সুন্দর করে সবকিছু সুন্দর করে ইংলিশ বিচিত্রা বইও দেওয়া আছে। যে আচ্ছা দেখো জুলাই ব্যাপারে তুমি লিখতে পারো যে ফার্স্টে কিভাবে স্টার্ট হয়েছে, কোটা কোটা আন্দোলন দিয়ে স্টার্ট হয়েছে, তাই তো কোটার ব্যাপারে লিখবা, কোটা আন্দোলন, তারপরে এখানে কিভাবে হচ্ছে মানুষ রাস্তায় নেমে আসছে আন্দোলনের জন্য, এরপর তাদের সাথে কি ঘটছে, তারা আন্দোলন করার জন্য, এরপর লাস্টে যে কি হয়েছে, কিভাবে ফ্যাসিস্ট রেজিম চলে গেল বাংলাদেশ থেকে, সেটাও
তোমরা হচ্ছে এখানে লিখে দিবা। আর তারপর লাস্টে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে পার্ট নিচ্ছে বাংলাদেশ গঠনে, সেটাও লিখে দিবা। তারপরে দেখি পরে হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট সোশ্যাল মিডিয়া, এটা আমি বলে দিছি। আর পহেলা বৈশাখ যেটা, এটা হচ্ছে আমাদের সংস্কৃতির ব্যাপারে বলা। আমাদের সংস্কৃতির ব্যাপারে আমরা লিখবো যে পহেলা বৈশাখ মূলত কেন হয়, থেকে আসছে, তারপর আমরা সারাদিন কি করি, আমরা কিভাবে পুরা বাংলাদেশে কিভাবে পালন করা হয়, সেগুলো নিয়ে তোমরা পহেলা বৈশাখে অনেক কিছু লিখতে পারো। ঠিক আছে, চলো পহেলা বৈশাখ। তারপর গেল হচ্ছে আর্থকুয়েক অথবা লোডশেডিং। আর্থকুয়েক অনেকবার হয়েছে রিসেন্টলি, কিন্তু অনেকবার হয়েছে, মানে এক সপ্তাহের মধ্যে 2বার হয়েছে সম্ভবত। আমি 2বারের একবারও টের পাই নাই। আমি তখন আসলে কি করতেছিলাম, আমার নিজেরও খেলা, মানে আমি একবারও টের পাই না, অনেক জোরে নাকি হয়েছিল। আচ্ছা, ঢাকাতে আবার উৎপত্তি, তোমরা এগুলো সব লিখে দেবে। রিসেন্টলি আর্থকুয়েক কিভাবে হয়েছে, বা আর্থকুয়েকের কারণে জাপানে একবার সুনামিতে অনেক মানুষ মারা গেছে, সেটা তোমরা বলে দিতে পারো। আর আর্থকুয়েক কেন হয়, আর আমরা কিভাবে হচ্ছে আর্থকুয়েকের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারি, সেটা তোমরা বলে দিবা। আর একটা হচ্ছে লোডশেডিং। লোডশেডিং এখন তো আমাদের অনেক হচ্ছে, এই ঢাকা শহরে থেকেই দেখা যাচ্ছে আমি লোডশেডিং এর হচ্ছে কি বলা যায় শিকার হচ্ছি ঢাকার মধ্যে থেকে। তো লোডশেডিং এর ব্যাপারে দেবা, লোডশেডিং এর কারণে কি কি হয়, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, আমি যদি ভুল না হই। লোডশেডিং এর ব্যাপারে তোমরা যা যা পড়ে আসছো আগে, সেগুলো যদি লিখে দাও তাহলে প্যারাগ্রাফে তোমাদের হচ্ছে 8 বা 10 নাম্বার। ঠিক আছে, তো তোমরা ওই অনুযায়ী লিখবা। ধরো এখন অনেকেই জানতে চাইতে পারো কয় পেজ করে লিখবা, আমি বলবো যে আসলে পেজের চেয়ে ম্যাটার করে তুমি কি কোয়ালিটিফুল কি লিখতেছো। মানে ভিতরে ধরো তুমি গ্রামার মিস্টেক করে রাখলা, বাট লিখলা 4-5 পেজ, তাহলে তো তোমাকে নাম্বার দিবে না। তুমি যা লিখবা সেটা যেন একদম রাইট হয়, তোমার কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করা লাগবে না, তোমার গ্রামারটা যেন ঠিক থাকে। এখন দেখো গ্রামার যদি তুমি ঠিক রাখতে পারো, তোমার নাম্বার এমনিই দিয়ে দিবে। আর গ্রামার ঠিক রেখে যদি তুমি সেন্টেন্স গুলো সুন্দর করে লেখো, বা ধরো হচ্ছে সেন্টেন্স গুলো লজিক্যাল হয়, তাহলে তোমার নাম্বার অটোমেটিক্যালি আসবে। এখন তুমি 4 পেজ লিখলা নাকি 5 পেজ লিখলা, সেটা ম্যাটার করে না। ভুলভাল লিখলে কেন তোমাকে নাম্বার দিবে? তুমি যা যা জানো সেটা সুন্দর করে লেখো। আর যেহেতু বোর্ড এক্সাম, ভালো ভালো করে লিখবা, সুন্দর হাতে লেখা যেন সবসময় সুন্দর, আর পর্যাপ্ত টাইম যেন থাকে, যেন রিভিশন দিতে পারো। কারণ এই বোর্ড এক্সাম, কারণ তুমি নিশ্চয়ই জানো বোর্ড এক্সামটা খারাপ হোক, বারবার কে বোর্ড এক্সামে বসতে চায়, তা আবার এইচএসসি। একবার দিব, ভালো হবে। আর এটা বিশ্বাস করে যাবা যে আমার পরীক্ষা ভালো হবে, যা আসবে আমি লিখতে পারবো। আর প্যানিক করবে না। ধরো তুমি কিছু একটা পড়ে, ধরো এখান থেকে অনেকটা আসলো বাট তুমি পড়ে যাও না, আমি বলবো ভয় না পেয়ে তুমি যা জানো সেটা তুমি মাথায় আনবা। পরীক্ষার সময় আবার কি এত চিন্তা করা যায় নাকি, তোমরা এটা বলতে পারো। বাট পরীক্ষার সময় তুমি হাতে টাইম রাখবা প্যারাগ্রাফ লেখার জন্য। ধরো এমন কিছু আছে যেটা তুমি জানলা না, তুমি টাইম রাখবা আর ওটা ভাববা যে ওটা কিভাবে হয়। এখন পরীক্ষার সময় দেখা দেখি করো, বোর্ড এক্সামে খুবই রিস্কি। আমি বলবো যেটা জানো সেটাই লিখবা। আচ্ছা, আর গ্রামার ভুল করবে না, গ্রামারটা যেন ঠিক থাকে, গ্রামার ঠিক রেখে সেন্টেন্স গুলো লিখবা। আচ্ছা চলো পরেরটা দিকে, পরেরটা আছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস। আচ্ছা দেখো, মোরাল ভ্যালুস আমাদের সমাজে এখন দেখতেছো তোমরা মব জাস্টিস হচ্ছে, তো তোমরা মব জাস্টিসের কথা লিখতে পারো মোরাল ভ্যালুসে, যে মব জাস্টিস এটা কোনোভাবে সমর্থনযোগ্য না, আইন কারণ নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নাই, এগুলো তোমরা দিতে পারো। মানে মোরাল ভ্যালুস ডিগ্রেডেশনের কারণে আমরা হচ্ছে মব জাস্টিস করতে যাচ্ছি। কোথায় গেল, কোথায়, আমি কোথায় আসলাম? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো দেখি। আচ্ছা মোরাল ভ্যালুস, দেখো মোরাল ভ্যালুস এর কারণে হচ্ছে মোরাল ভ্যালুসটা কেন জরুরি আমাদের লাইফে। মোরাল ভ্যালুস ছাড়া আমরা সমাজে চলতে পারবো না, দেখা যাবে হিংসা বিদ্বেষ সবকিছু বেড়ে যাবে, হিংসা বাড়বে, বিদ্বেষ বাড়বে, মানুষের লোভ বেড়ে যাবে। এগুলো থেকে বাঁচার জন্য আর কি আমাদের মোরাল ভ্যালুসটা জরুরি। আর আমরা আশেপাশে এখন দেখতেই পাচ্ছি যে মোরাল ভ্যালুস এর ডিগ্রেডেশনের কারণে আমাদের সাথে কি কি ঘটতেছে, রাস্তায় বের হওয়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আর দেখা যায় রাস্তায় বের হলে বলতেছে নিরাপত্তা কই, দেখা যাচ্ছে কারো, ধর কারো কানে দুল ছিল সেটা চুরি হয়ে যাচ্ছে, কারো ব্যাগ থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু মোরাল ভ্যালুস ডিগ্রেডেশনের কারণে হচ্ছে। তো সেগুলো সব তোমরা লিখে দিবা। তারপর একটা আছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আচ্ছা এটা নতুন করে বলার মতন কিছুই নেই। ইংলিশটা আমরা কেন শিখবো, আমরা সবাই হায়ার স্টাডিজ করতে চাই। হায়ার স্টাডিজ এর জন্য আমরা ভার্সিটিতে যখন যাবো, তখন আমাদের 4-5 বা 3 বছর হলো আমাদের ইংলিশে সবকিছু পড়া লাগবে। তো আমরা ইংলিশে যদি পড়ালেখা করি, আমরা হচ্ছে অন্যান্য দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারবো। এটা আমাদের বিজনেসের ক্ষেত্রে, এটা হোক সেটা বিজনেস
বা ধরো বিজনেস, দেখা বোঝা যাচ্ছে না, দেখি হইতে পারে সেটা হচ্ছে 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 বিজনেস। হ্যাঁ, আমাদের বিজনেসের জন্য ইংলিশটা জানা জরুরি, অতীব জরুরি। এখন সবাই নিশ্চয়ই ইংলিশ জানে না, যা যেখানে ইংলিশ না, সবাই আসলে ইংলিশ জানে। এখন সবাই ইংলিশ জানে, ধরো এখন যদি চায়নার সাথে আমরা বিজনেস করতে চাই, সেখানে আমরা ইংলিশে কমিউনিকেট করতে পারবো, কারণ ওখানে হচ্ছে ইংলিশে সবকিছু, সবাই এখন ইংলিশে কিছু না কিছু শিখে, মানে ইংলিশ যারা পারে ওদেরকে রেখেই দেয়। ঠিক আছে, চলো দেখি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আসতে পারে না আসতে পারে, এটা বেশি ইম্পর্টেন্ট না। বেশি ইম্পর্টেন্ট আমি যেগুলো দেখাই দিলাম: ফুড অ্যাডাল্ট্রেশন, ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন, টি প্লান্টেশন, এআই, তারপর হচ্ছে জুলাই রেভলিউশন, তারপর ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট অর সোশ্যাল মিডিয়া। আচ্ছা চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে অনলাইন ক্লাস ভার্সেস ট্রেডিশনাল ক্লাস, ডাউরি সিস্টেম আর হচ্ছে ব্রেন ড্রেন। আচ্ছা দেখো, অনলাইন ক্লাস আর ট্রেডিশনাল, এখানেও কিন্তু কম্পারিজন ব্যাপারটা আসতেছে। তুমি লিখে দেবে অনলাইন ক্লাসে আমরা কিভাবে আমাদের মনোযোগ থাকে কিনা, বা ট্রেডিশনাল ক্লাসেই বা আমাদের মনোযোগ থাকে কিনা। দেখা যায় আমরা ক্লাসে বসে আছি, স্যারের কথা শুনতেছি, বাট আমরা কিছুই বুঝতেছি না। আবার দেখা যাচ্ছে অনলাইন ক্লাসে যা পড়াচ্ছে আমরা সেটা শুনে সবকিছুই বুঝতে পারতেছি। তাহলে দেখো, তোমরা এভাবে কম্পারিজন করে দেখা দিবা অনলাইন ক্লাসে কি হয় আর ট্রেডিশনাল ক্লাসে কি হয়। তারপর বলছে হচ্ছে ডাউরি সিস্টেম। তোমরা জানো এই যৌতুক প্রথাটা খুবই 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 খারাপ একটা জিনিস। মানে যৌতুকের কারণে একজন নারীকে মেরে ফেলা হচ্ছে, তাকে আত্মহত্যার দিকে ধাবিত করা হচ্ছে। তারপর এটা হচ্ছে, এটা কিন্তু মোরাল ভ্যালুসও দিতে পারে। এটা হচ্ছে মোরাল ভ্যালু ডিগ্রেডেশনের কারণে কিন্তু মানুষ হচ্ছে যৌতুকটা চাচ্ছে। যৌতুক প্রথাটা কোত্থেকে আসছে চাইলে তোমরা সেটাও দিতে পারো, হিন্দুদের থেকে আসছে নাকি চাইনিজদের থেকে আসছে সেটাও লিখতে পারো। আমি শুনছিলাম যে এটা হচ্ছে হিন্দুদের থেকে আসছে। পরে শুনি যে পরে আমাদের ক্লাসে এক ম্যাডাম বলছিল যে চাইনিজদের থেকে নাকি আসছে। তো আমি আসলে শিওর এখন আমি নিজেও জানি না কোনটা আসলে সত্যি, হিন্দুদের থেকে আসছে না চাইনিজদের থেকে আসছে। তুমি যেটা জানো সেটা লিখে দিবা, কোত্থেকে আসছে। ইচ্ছা হলে লিখতে পারো, নাহলে না লিখতে পারো। বাট যৌতুক নেওয়ার কারণে আমাদের সমাজে কি কি হচ্ছে, মানে এটা নৈতিক অবক্ষয় হচ্ছে, সেটা তোমরা ডাউরি সিস্টেমে দিতে পারো। ঠিক আছে, আর একটা হচ্ছে ব্রেন ড্রেন। এটা হচ্ছে এটা বেশি একটু ইম্পর্টেন্ট না, যাই হোক আগের গুলো ইম্পর্টেন্ট। যেটা দেখালাম মোরাল ভ্যালুস, এটা আসতেও পারে, কে জানে। অনলাইন আর ট্রেডিশনাল ক্লাস কম্পারিজনে যে কটা আছে সেগুলো লিখে দিবা, মানে সেগুলো তোমরা শিখে যাবো কম্পারিজনে যা যা আছে। আচ্ছা চলো দেখো ব্রেন ড্রেন দিয়ে আমরা কি বুঝতেছি। ব্রেন ড্রেন আমরা বুঝতেছি যে দেখো আমাদের দেশ থেকে অনেকেই চলে যাচ্ছে, যে আমাদের ব্রেন ড্রেন হচ্ছে, যে আমাদের দেশে মেধাবীরা থাকতেছে না। এগুলো তোমরা ব্যাখ্যা করে জাস্ট লিখে দিবা। পরে চলো পরের স্লাইডে যাই। আচ্ছা দেখো, আমাদের হচ্ছে জয়কলি একাডেমিতে তোমরা চাইলে কয়েকদিন আগে কিন্তু আমাদের এইচএসসির জন্য একটা ফ্রি এক্সাম হয়ে গেছে। তো তোমরা চাইলে যুক্ত হতে পারো। এইচএসসির জন্য ফ্রি যে এক্সাম ছিল সেখানে তোমরা চাইলে এখনো দিতে পারো। আর ওয়েবসাইটে যে ফ্রিতে কতগুলো কোর্স করতে পারো, দেখো কলেজ অ্যাডমিশনের জন্য আছে, আবার অ্যাডমিশনের জন্য আছে। এগুলো সব কিন্তু ফ্রি। তোমরা ওয়েবসাইট থেকে বা হচ্ছে জয়কলি একাডেমি পেজ থেকে নক দিলেও জানতে পারবে যে কোথায় হবে। দেখো আমাদের অনেকগুলো কোর্স হয়, অ্যাডভান্স অ্যাডমিশন প্রিপারেশন, তারপর হিউম্যানিটিস, সায়েন্স, আর্টস, সায়েন্সের, হিউম্যানিটিস, কমার্সের সবার জন্যই আর কি কোর্সগুলো আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। আর তোমার ইংলিশ বিচিত্রা বই যেটা আছে ওটা থেকে তোমরা সবকিছু সাজেশন পেয়ে যাও। শুধু ইংলিশ বিচিত্রা না, আরো অনেক বই আছে জয়কলির, যেগুলো থেকে তোমার অ্যাডমিশন আর একাডেমি মানে এইচএসসির জন্য সব কিছু কভার হয়ে থাকবে। চলো আমরা পরে যাই। কমপ্লিটিং স্টোরি। আচ্ছা চলো, কমপ্লিটিং স্টোরি মানে আমরা জানি কমপ্লিটিং স্টোরি আমরা এর আগে যা যা পড়ে আসছি ট্রেডিশনাল স্টোরি, সেগুলো তোমরা কি যা যা পড়ে আসছো, যেমন লায়ার কাউবয়, তারপর হচ্ছে দ্য গোল্ডেন গোজ, তারপর হলো কৃষকের যে দশটা না 7টা ছেলে ছিল, ওদের হচ্ছে কিভাবে আর কি বুঝায় যে ইউনিটি স্ট্রেংথ। তারপর অল দ্যাট গিটার্স ইজ নট গোল্ড, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, এগুলো আমরা যা যা পড়ে আসছি এতকাল সেগুলোই আর কি। এ লায়ার কাউবয়, কিং লায়ন এন্ড হিজ ডটার। আচ্ছা দেখো সেলফিশ জায়ান্ট, এটা আসতে পারে। আর হচ্ছে বাইজিদ বোস্তামির, উনারটাও আসতে পারে। তারপর আর কি আছে, There is a pillar of success, এটাও আসতে পারে। আচ্ছা দেখো ট্রেডিশনাল যা আছে আমার বিশ্বাস কমপ্লিটিং স্টোরি যা আছে এগুলো তোমরা সবাই পারো। আর যদি ফার্স্ট কয়েক লাইন দিয়ে দেয় যে হলো, ধরো ফার্স্ট কয়েক লাইন দিয়ে দিল আর তারপর বললো যে নিজের মতো লেখা, হ্যাঁ এরকম হতে পারে। ট্রেডিশনাল গুলো না এসেও ধরো এটা তো ট্রেডিশনাল স্টোরি। আচ্ছা দেখে দিই, এটা ট্রেডিশনাল স্টোরি। আবার হচ্ছে অনেক সময় দিয়ে দেয় যে ট্রেডিশনাল না, মানে ধরো একটা নিচের মতন দিয়ে দিল যে আমাদের একটা এরকম ছিল যে
নাসরিন বা কিছু একটা এরকম না, মানে একজন গার্মেন্টস ওয়ার্কার, সে হচ্ছে গার্মেন্টসে একজন গার্মেন্টস ওয়ার্কার একদিন গার্মেন্টসে চাকরি করতে গেছে, তখন হঠাৎ করে শুনছে যে আগুন লেগে গেছে, ঠিক আছে? কিন্তু পরে যখন সবাই নিচে নামলো, নিচে নামার পর দেখলো যে আসলে আগুন লাগে না, কে যেন ভুলে বলছে, আর না হয় ভুলে সাইরেনটা বাজছে, যে সবাই নিচে নামতে যে অনেকে আহত হয়ে গেছে। আহত হয়ে গেছে, তারপরে জানতে পারছে যে এটা আসলে ভুল কথা ছিল। তারপর ওরা যখন সুস্থ হলো, সব কর্মীরা সুস্থ হওয়ার পর আবার হচ্ছে গার্মেন্টসে যে পরে আর কি চাকরি কন্টিনিউ করছে, ঠিক আছে? তো এরকম কাহিনী তোমাদের দিতে পারে, তো তখন তোমরা কি করবা? দেখো এখানে বলছে, মানে এই কাহিনীটা কিরকম ছিল, ফায়ার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? যেখানে আগুন লাগার কথা বলছে সেটা। এখন যদি দিয়ে দেয় এরকম, যদি দিয়ে দেয়, তাহলে তোমরা কি করবা? তখন তোমরা ফার্স্টে গল্পটা পড়ে দেখবা, আমি যে গল্পটা বললাম ফার্স্টে দিয়ে দিত যে বা কোনো একটা নাম দিয়ে দিচ্ছে, ধরো নাসিমা দিয়ে দিল। নাসিমা গার্মেন্টসে চাকরি করতেছে, একদিন হঠাৎ সে শুনতে পারে ফায়ার, এখানে এসে থেমে গেছে, ঠিক? এটা কি আসছে যায় না কেন, এটা কি? কি আসলো? হ্যাঁ চলে গেছে। আচ্ছা দেখো, ধরো তোমার ওখানে ধরো কয়েকটা লাইন দিলে এরকম যে একজন স্টুডেন্ট রাস্তা দিয়ে হাঁটতেছিল, কিন্তু ওর পরে মনে হইলো যে পিছে কেউ আসতেছে, বাট পিছেও দেখলো কেউ নাই। তারপর ও আবার দৌড়ানো শুরু করলো, আর তারপর ও বাসা গেল, কিন্তু দেখলো পিছনে আসলে কেউ ছিল না, ও জুতা থেকে আওয়াজ আসতেছে। এরকম মানে তুমি ধরো নিজে নিজে বানিয়ে লিখবা। নিজে স্টোরি অনেক সময় বানানো লাগতে পারে, বলা যায় না। এইচএসসি তো এসএসসি তো আর না যে ট্রেডিশনাল স্টোরি গুলো থেকেই দিয়ে দিবে। এইচএসসি যে সেজন্য তোমরা একটু বড় হয়েছো, তোমরা নিজেদের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাবা। তোমাদের লাইফে ধরো কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা নিয়ে দরকার হলে তোমরা স্টোরিটা লিখে দিবা, আর তারপর একটা সুইটেবল নেম দিবা। স্টোরি এই যে এগুলো যা আছে এগুলো সব, মানে আমাদের নিজেদের সুইটেবল টাইটেল দিতে হয়, তারপর যে আমরা হচ্ছে স্টোরিগুলো লিখি। এবং তোমরা সেই কাজই করবা, এটা সুইটেবল টাইটেল দিয়ে দিবা। আমি যেটা বলছি ফায়ার অ্যাক্সিডেন্ট, দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট আমি যেটা দেখাইছি, হ্যাঁ, ফায়ার অ্যাক্সিডেন্ট দিলাম, বা না হয় দিলাম যে যে কাহিনীটা আগে বললাম যে দৌড়াচ্ছিল আবার বুঝে নাই যেটা আসলে জুতা থেকে আসছে, এটা আমরা দিতে পারি। দ্য স্ক্যারি নাইট, স্ক্যারি মানে ও ভয় পাইছে সেজন্য বলছে। তুমি যে গল্প লিখবা সেই অনুযায়ী টাইটেলটা দিবা, সেই অনুযায়ী টাইটেল হবে দা দিয়ে দা, ঠিক আছে? দা স্ক্যারি নাইট, ধরো এরকম হইলো। ট্রেডিশনাল গুলো পড়েই যাবে। আর হচ্ছে আর এরপর যদি আসে ক্রিয়েটিভ স্টোরি লিখতে বলো, তখন লিখে যাবা। তোমরা এগুলো জয়গুলি বিচিত্রা বইগুলোতে পেয়ে যাবা, ইংলিশ বিচিত্রা বইগুলোতে। আচ্ছা চলো পরেরটায় যাই। পরেরটা বলছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার কি কি আসতে পারে? ফর্মাল লেটার দেখো, ফর্মালটা মানে হচ্ছে অ্যাপ্লিকেশন। ফর্মাল লেটার বা ধরো হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা অ্যাপ্লিকেশন, তুমি এখন বড় হয়ে গেছো, বাট অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা ওই সেমই আছে, ওই আগে যা যা লিখছো সেটা। অ্যাপ্লিকেশন লিখবা, ফার্স্ট ডেট দিবা, ডেট, তারপর কার বরাবর লিখতেছে, অবশ্যই বেশিরভাগ সময় এটা প্রিন্সিপাল বরাবর হয়, সেটা লেখা দিবা। স্কুলের নাম লিখবা, স্কুল না কলেজের নাম লিখবা, এরপর হচ্ছে কলেজ কোথায়, অ্যাড্রেস দিয়ে দিবা, ঢাকা নাকি ওটা হচ্ছে চট্টগ্রাম নাকি ময়মনসিংহ, সেখানে দিয়ে দিবা। তারপর লেখা শুরু করতে ডিয়ার স্যার। আচ্ছা দেখো এভাবে লিখলা। আর হচ্ছে যখন হচ্ছে ইন্ডিভিজুয়াল, ধরো তোমার একটা সিট লাগবে, তোমার না হয় টিসি লাগবে, তখন হচ্ছে তুমি নিজের ব্যাপার লিখবা, ডিয়ার স্যার, ডিয়ার হচ্ছে স্যার আই, তারপর নিজের নাম ওখানে যা যা আছে লিখবা, না হয় নিজে অন্য কিছু একটা নাম বানায় লেখা দিবা। নিজের নাম দেওয়ার কোনো দরকার নেই, যদি কলেজের নাম দেওয়া না থাকে সেখানে নিজের কলেজের নাম লেখারও কোনো দরকার নেই। তুমি লিখবা এক্স হাই হাই স্কুল না, এক্স কলেজ, বা দরকার লিখবে এক্স স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে? আচ্ছা চলো দেখি তাহলে এভাবে লিখবা আমি অমুক তমুক এখন কিছু একটা, তারপরে উড লাইক টু স্টেট দ্যাট, অথবা লিখতে পারো উইথ ডিউ রেসপেক্ট, এটাও লিখতে পারো। আর আমি পার্সোনালি বেগ ইউ,
এটা কেন জানি দেওয়া পছন্দ করি না, আমার কাছে মনে হয় এটা দিলে কেমন যেন লাগতেছে। বেগ ইউ, আমি কেন বেগ করতেছি, এরকম তো বেগ করতেছি না। মানে আমি জাস্ট ওনারা বলতেছি যে আমার এই সমস্যা আছে, সেটা আর কি উনি সলভ করে দিই, সেটাই, বেগ করতেছি না। আমি বলবো যে বেগ ইউ এটা না দিতে, এটা না দেওয়াই ভালো, ঠিক আছে। আর হচ্ছে দেখো নিজেদের ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন তো এইভাবে লিখলাম, আর তারপর আচ্ছা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন তো লিখলা, আর কতগুলো আছে না যে আমাদের হচ্ছে কি দাঁড়াও কি বলে যে কতগুলো অ্যাপ্লিকেশন, এই দেখো ধরো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য, এই দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নিশ্চয়ই আমার একার জন্য লাগবে না, কয়েকজনের জন্য লাগবে। তারপর স্টাডি টু সায়েন্স ফেয়ার, তারপর হচ্ছে স্মার্ট সাউন্ড সিস্টেম বা হচ্ছে মাল্টিমিডিয়া সিস্টেম ইনস্টল করার জন্য, ডিবেটিং ক্লাবের জন্য, অথবা সেফ ড্রিঙ্কিং ওয়াটার এগুলোর জন্য। এগুলো কিন্তু একার জন্য লাগতেছে না, এরা কয়েকজন মিলে দরকার হলে অ্যাপ্লাই করতেছে। তখন তুমি কিভাবে হবে, তখন হচ্ছে ফরম্যাটটা তো লিখলা, ডেট টেট সবকিছু দিয়ে দিলা, হ্যাঁ তো ডেট এখানে দিলা হচ্ছে ডেট, প্রিন্সিপাল বরাবর, কলেজ ঠিকানা সেগুলো, তারপরে ডিয়ার স্যার, তারপর লিখবা আই অন বিহাফ অফ কোন ক্লাসে, হ্যাঁ 12 অবশ্যই, আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12, ঠিক আছে এভাবে দিলা। তখন হচ্ছে আমি সবার পক্ষ থেকে বলতেছি এভাবে, অথবা এটা এভাবে লিখতে পারো, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12, স্টুডেন্টস অফ ক্লাস কত এটা বলছে, ক্লাস 12, তারপর লিখবা উড লাইক টু স্টেট দ্যাট, দুই জায়গায় লিখবা কি উড লাইক টু স্টেট এখানে বলবো একই কথা, উড লাইক টু স্টেট আচ্ছা লেখা এখানে বুঝতে পারার কথা না, আমি মুখে যা বলছি সেটা থেকে বুঝে না। উড লাইক টু স্টেট দ্যাট, যে আমাদের এটা দরকার। এখন দেখো অ্যাপ্লিকেশনে বেশ কিছু লেখা লাগে না, অ্যাপ্লিকেশনে তুমি গ্রামার ঠিক রেখে যদি 3 লাইন বা 4 লাইনে বুঝাই দিতে পারো যে কেন দরকার আমাদের এটা, সেটাতেও হবে। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কেন দরকার, আমাদের হচ্ছে ইংলিশে স্পিকিংটা করা জরুরি, আর কারণ ইংলিশ হচ্ছে আমাদের অনেক কাজে লাগে। ইংলিশ হওয়ার পর আবার আমরা অনেকে আছি যারা হচ্ছে আইএলটিএস করতে চাই, বিদেশ যেতে চাই, তাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা খুবই জরুরি, যেন পরে কোনো সমস্যা না হয়। সেগুলো বলে দিলে ল্যাঙ্গুয়েজ ক্লাব কেন চাচ্ছি মানে এগুলো বলে দেওয়া হয়ে গেল। তারপর একটা আছে হচ্ছে স্টাডি ট্যুর কেন জরুরি, স্টাডি ট্যুর কিভাবে স্টুডেন্টদের হচ্ছে মানসিকতা ভালো রাখতেছে, আর ফ্রেন্ডদের সাথে লাস্ট স্টাডি ট্যুর হবে। তোমরা এটাও চাইলে বলতে পারো, যেহেতু তোমরা এইচএসসি দিচ্ছ সেটা বলতে পারো। এটা বললেই হচ্ছে স্টাডি ট্যুর কেন দরকার, বা কোন টিচাররা যেতে চাচ্ছে, আমরা কোন জায়গায় সিলেক্ট করছি, সেগুলো তোমরা এখানে স্টাডি ট্যুরে বলে দিচ্ছ। সায়েন্স ফেয়ার বা হচ্ছে সাউন্ড সিস্টেম, এখানে সব মানে এখানে ওই একই কথা যে আমাদের কেন এটা জরুরি, আমাদের হচ্ছে ধর ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে পড়া বোঝার জন্য। তারপর সায়েন্স ফেয়ার মাল্টিমিডিয়া। আচ্ছা দেখো ডিবেটিং ক্লাব কেন জরুরি, আমাদের হচ্ছে ডিবেটিং ক্লাব জরুরি কারণ আমরা হচ্ছে পাবলিক স্পিকিং, এটা একটা হচ্ছে অনেক বড় একটা গুণ, সেটা তোমরা লিখে দিবা ডিবেটিং ক্লাবেরটাই। মাল্টিমিডিয়া দরকার যেন আমরা ভিজুয়ালাইজ করতে পারি আমরা কি পড়তেছি, মাল্টিমিডিয়া থাকলো তা আমরা দেখলাম আর হচ্ছে পড়ালেখা করলাম, সেটা হলো। সেফ ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ নিরাপদ পানি দরকার, কারণ আমাদের সুস্থ থাকতে পানি দরকার, আর যদি পানি অনিরাপদ হয় তাহলে সবার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এমনকি মারাও যেতে পারে, সেটা তোমরা এখানে বলে দেবো। আর তাদের যেগুলো আছে দেখো উইকার স্টুডেন্ট, এক্সট্রা ক্লাসেস ফর উইকার স্টুডেন্ট, সেটা তোমরা এখানেও আর কি এভাবে লিখবা, উই উড লাইক টু স্টেট দ্যাট, স্টেট দিতে পারো, বা উইড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট এটাও দিতে পারো। মানে উইথ ডিউ রেসপেক্ট উই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট সেটাও দিতে পারো, বাট আমি প্রেফার করবো বেগ ইউ দ্যাট এটা না দিতে। আর যখন হচ্ছে অ্যাপ্লিকেশনে সাবজেক্ট লিখবা না, তখন হচ্ছে প্রেয়ার ফরে অমুক তমুক এগুলো দিবা না, প্রেয়ার না দিয়ে লিখবা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এভাবে বলে দিবা, তাহলে ঠিক আছে। আচ্ছা দেখো এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমরা
স্টাডি ট্যুর দ্বারা দেখি ট্রান্সফার সার্টিফিকেট, সিট ইন দ্য কলেজ হোস্টেল, দুইটা একইটা লিখতে পারো যে আমার বাবার ট্রান্সফার হচ্ছে বা মায়ের ট্রান্সফার হচ্ছে, ওখানে শিফট হচ্ছে, সেজন্য আর কি কলেজ হোস্টেলে সিট লাগবে, আর না হয় আমি অন্য কলেজে ভর্তি হবো সেজন্য আমার টিসি লাগবে, সেটা বলতে পারো। আচ্ছা দেখো ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন, এখানে আর কি আছে, রিলিফ ক্যাম্প, মানে বন্যা হয়েছে, ফ্লাড এফেক্ট হয়েছে, সেজন্য আর কি একটা রিলিফ ক্যাম্প করতে পারে। আর এখানে হচ্ছে ত্রাণ আসা খুবই খুবই সহজ, আমাদের যেহেতু শহরের মধ্যে আছি তাই হচ্ছে এখানে মানে রাস্তা ভালো, সেটা বলে তোমরা কি দিতে পারো। লাইব্রেরি ফ্যাসিলিটিস, আর বা হচ্ছে কলেজ লাইব্রেরিতে অনেক বই লাগবে, সেটা বলতে পারো যে আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়ানো উচিত, বই আনা উচিত। কম্পিউটার ল্যাব, এটা এই এক কথা যে আমাদের এখন হচ্ছে এআই এর যুগ, কম্পিউটারে যদি আমরা বেসিক কোডিং শিখতে পারি তাহলে হচ্ছে আমাদের লাইফ অনেক কাজে লাগবে, আমরা অনেক এগিয়ে থাকবো, সেগুলো লিখে দিবা। ইংলিশ স্পিকিং কাপ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাপ সেম। আর প্রোভাইডিং ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, দূর থেকে আসতে কষ্ট হয়, লোকাল বাসে করে বা রিক্সা করে আসা অনেক বেশি আর কি কঠিন বা খরচ হয়ে যায় বেশি। যদি স্কুল আমাদের ট্রান্সপোর্টেশন মানে কলেজ যদি আমাদের ট্রান্সপোর্টেশন প্রোভাইড করে তাহলে আমাদের অনেক সুবিধা হয়, সেগুলো তোমরা এখানে বলে দিবা। তাহলে আমি তোমাকে বলেও দিচ্ছি যে কিভাবে লিখতে পারো। আচ্ছা চলো পরেরটা, যে পরে গিয়েছে। আচ্ছা ইমেল, দেখো ইমেলের ব্যাপার, ইমেলে হচ্ছে তোমাদের ইন্টারের জন্য ইম্পর্টেন্ট, মানে আমরা অনেক সময় ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন করি না, আমরা ওই ধরো অন্য একটা দেশে অ্যাপ্লাই করবো, তখন আমাদের হচ্ছে অ্যাডমিশন প্রসিডিউর জানার জন্য ইমেল করা লাগে। তুমি ইমেলটা কিভাবে করবা, সেইটা হচ্ছে আর কি খুবই জরুরি, এটা ইম্পর্টেন্ট, মানে ইমেলের মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে আমি দিয়ে দিই 5 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো তারপর হচ্ছে তোমার কোনো বিদেশি ফ্রেন্ডকে বলতে পারো ভিজিট করতে, বা প্রোগ্রেস অফ স্টাডি, মানে তোমার এইচএসসির এক্সামের প্রোগ্রেস কিরকম সেটা বলতে পারো। তারপর হচ্ছে এইচএসসি এক্সামটা কিরকম করে প্রিপারেশন নিছো সেটার ব্যাপারে জানতে চাইতে পারে, কিভাবে প্রিপেয়ার করছো সেটা। আর কনভিনেন্স অফ ফ্রেন্ড, ধরো তোমার ফ্রেন্ডের রেজাল্ট খারাপ হয়েছে বা ওর বাবা মারা গেছে বা মারা গেছে, তুমি তখন কিভাবে কন্ডোলেন্স করতে পারবা সেটা। আচ্ছা দেখো, আচ্ছা তোমরা কিন্তু চাইলে বই অর্ডার করতে পারো জয়কলি.com-এ। আর হচ্ছে ফ্রি ক্লাস আর পরীক্ষার জন্য তোমরা joykuliacademy.com-এ হচ্ছে ঢুকতে পারো। এই ওয়েবসাইট মানে ওয়েবসাইট, এই যে দেখো এই ওয়েবসাইটে ঢুকলে তুমি হচ্ছে এত কিছু পেয়ে যাচ্ছ, এত ম্যাটেরিয়াল, তাও আবার ফ্রিতে। আর তুমি জানতে পারবে যে তোমার হচ্ছে অ্যাডমিশনের হচ্ছে কিভাবে প্রিপারেশন নিতে পারো। আর বইগুলো দেখো, বাংলা বিচিত্রা যারা যারা আছো সায়েন্সের যারা আছো ওদের জন্য হচ্ছে মেডিবায়োলজি বা পদার্থ বিচিত্রা, বুয়েট পদার্থ, এগুলো লিখে রাখতে পারো। আর বাংলা বিচিত্রা তো সবাই লাগবে এইচএসসি জন্য। আর হিসাব বিচিত্রা কমার্সে যারা আছো তার জন্য। তোমরা আর বিস্তারিত জানতে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কল করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার কল করে তুমি জানতে পারো, ধরো বই অর্ডার করবা, বই তুমি যদি হচ্ছে সরাসরি অর্ডার করো তাহলে দেখা যাবে অন্য জায়গায় খরচ কম পড়তেছে, তো আমি বলবো যে তুমি সরাসরি এখান থেকে অর্ডার করো বা কল দিয়ে তোমার অর্ডারটা কনফার্ম করবে, দাম কত সেটা জানতে যেতে পারো। আচ্ছা চলো দেখি পরে হচ্ছে রিপোর্ট রাইটিং। আচ্ছা রিপোর্ট রাইটিং এ দেখো আমরা কি লিখি, মানে ধরো তুমি কোনো পেপারের জন্য রিপোর্ট লিখতে যাবা, নিউজ পেপারের জন্য আর কি রিপোর্ট লিখতে যাবা, তো তখন দেখো কি নিয়ে রিপোর্ট লিখতে আমরা অনেক কিছু লিখতে পারি। ধরো আমরা লিখতে পারি প্রাইস হাইক নিয়ে লিখতে পারি, আর প্রাইস হাইক নিয়ে লিখতে পারি। আচ্ছা দেখো আমরা প্রাইস হাইক নিয়ে লিখতে পারি, ন্যাচারাল ডিজাস্টার নিয়ে লিখতে, এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে, অনলাইন এডুকেশন কেন জরুরি, এডটেক ব্যাপারে আমরা বলতে পারি। তারপর আমরা বেকারত্বের কথা বলতে পারি, ডিফরেস্টেশনের কথা বলতে পারি, ট্র্যাজিক অ্যাক্সিডেন্টের কথা বলতে পারি। এগুলো আর কি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আনএমপ্লয়মেন্ট এটা আসতে পারে, এটা এখন আর কি খুবই পিক একটা সাবজেক্টের মধ্যে হয়েছে, যে এখন এআই আসার কারণে আনএমপ্লয়মেন্ট রেটটা আর কি যেখানে কমে যাওয়ার কথা সেখানে কেন বেড়ে যাচ্ছে সেটাও তোমরা দেখাইতে পারো। এআই আসার কারণে অনেক জব রিপ্লেস হয়ে গেছে, এখন এআই দিয়ে করে, মানুষ লাগে না। এগুলো তোমরা এখানে লিখে দিতে পারবা। ডিফরেস্টেশনের কারণে কি হচ্ছে সেটা তোমরা বলে দিবা, ডিফরেস্টেশনের টপিক তো সবখানে সেটা লিখে দিবা। ন্যাচারাল ডিজাস্টার ধরো আইলা, সিডর, এটার কথা বলতে পারো। তারপর আর্থকোয়েকের কথা বলতে পারো, আর্থকোয়েক এগুলো কথা বলতে পারো, ঠিক আছে। তারপর আচ্ছা চলো এগুলো হচ্ছে, আর হচ্ছে ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং। দেখো রিপোর্ট রাইটিং কি ফুড অ্যাডাল্ট্রেশন, প্রাইজ গিভিং সেরেমনি, এইটা আসলে এত ইম্পর্টেন্ট, এটা না আসতে পারে, এটা তোমরা চাইলে বাদ দিতে পারো। প্রাইজ গিভিং সেরেমনি এটা ইমেলে আসতে পারে, আর না হয় হচ্ছে ধরো লেটারে আসতে পারে। আচ্ছা দেখো রোড অ্যাক্সিডেন্ট, ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন, হ্যাঁ ড্রাগ এডিকশন কিভাবে হচ্ছে, কোথেকে আসতেছে, সেগুলো তোমরা চাইলে এখান থেকে কি বলে দিতে পারো। তারপর আর আছে হচ্ছে ডিভাস্টেটিং ফায়ার, ধরো কোথাও একটা আগুন লাগছে, ওখানে হতাহতের সংখ্যা কত, সেগুলো ধরো মারা গেছে। আচ্ছা ধরো হচ্ছে একবার বেলি রোডের ওখানে বেলি কটেজে একবার আগুন লাগছিল, সেখানে ধরো মারা গেছিল হচ্ছে 46 জন, এটা ধরো তুমি সেটা নিয়েই লিখলা,
সেটা নিয়ে রিপোর্ট লিখলা, বা তোমাকে বলেই দিল যে কতজন মারা গেছে বা কি হয়েছে সেটা। আর প্রাইস হাইক, এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দাম হচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ার কারণে কি কি হচ্ছে সেগুলো তোমার প্রাইস হাইকে অ্যাড করে দিবা। এটা এটা অনেক ইম্পর্টেন্ট, রিসেন্ট টপিকের সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। প্রাইস সেরমেন্ট আসবে না, ডেভাস্টেশন ফায়ার, আগুন আগুন রিসেন্টলি অনেক লাগতেছে, যদি বর্ষাকাল আসতেছে তারপরে। আচ্ছা দেখো পরে কি ফ্রিকুয়েন্ট লোডশেডিং, এটা ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো মিজারেবল লাইফস্টাইল অফ স্লাম ডুয়েলার্স, তারা কিভাবে মিজারেবল লাইফস্টাইল লিড করতেছে, তাদের হচ্ছে তাদের ওখানে ইলেকট্রিসিটির অবস্থা খুবই খারাপ, তাদের পানির নিষ্কাশন ব্যবস্থা সেটাও অনেক খারাপ, এগুলো তুমি লিখে দিতে পারো চাইলে। তারা ধরো আমাদের বা ধরো হচ্ছে, আচ্ছা আমি জানি না অনেকে ট্রিগার খাইতে পারে, বাট দেখো পশ পশ এরিয়া যেগুলো আছে বাংলাদেশে বা ঢাকা শহরে যেসব পশ এরিয়া আছে, ওই পশ এরিয়াগুলোর পাশেই কিন্তু আমরা স্লাম দেখতে পাই। ওরা কিন্তু এই পশ এরিয়াগুলোতে যে কিন্তু ওরাই কাজ করতেছে। আচ্ছা দেখো, তো পশ এরিয়ার পাশেই স্লাম ডুয়েলার্সরা কিভাবে মানবেতর জীবনযাপন করতেছে, আর ওদের লাইফস্টাইল কেন উন্নত হচ্ছে না, আর ওখানে কেন এত ড্রাগ এডিকশন আছে, অনেক চুরি চামারি কেন আছে, সেগুলোর ব্যাপারে তোমরা বলতে পারো। আচ্ছা জানি না গুলশান বনানী থেকে কয়জন ক্লাস দেখতেছে, এনিওয়েজ আমার মনে হয় না গুলশান বনানীকে এইচএসসি দিবে, ওরা দিলে এ লেভেল দিবে, না হয় ও লেভেল দিবে, ও লেভেল দেওয়া শেষ, তো এখন এ লেভেলের স্টুডেন্ট আমার মনে হয় না এইখানে এসে দেখবে রিপোর্ট রাইটিং কি। আচ্ছা চলো দেখি, লোডশেডিং এর ব্যাপারে তোমরা লিখবা যে লোডশেডিং শহরে বেশি হচ্ছে না কিন্তু রুরাল এরিয়াতে অনেক বেশি হচ্ছে, সেগুলো তোমরা এখানে বলে দিবা। চলো পড়তে বলছে গ্রাফ এন্ড চার্ট। আচ্ছা গ্রাফ এন্ড চার্ট দেখো, গ্রাফ এন্ড চার্ট হচ্ছে, গ্রাফ এন্ড চার্ট মূলত কি, গ্রাফ এন্ড চার্ট মূলত হচ্ছে আমাদের একটা গ্রাফ দিয়ে দিবে, একটা ধরো বার চার্ট দিতে পারে বা পাই চার্ট দিতে পারে। তো গ্রাফ পাই চার্ট দিলে আর কি তোমরা লিখবে যে দিস পাই চার্ট অথবা দিস গ্রাফ দিস বার চার্ট ইলাস্ট্রেটস, ফার্স্ট লাইনটা যেভাবে লিখবা এই পাই চার্ট অথবা বার চার্ট, যেটা পাই অথবা বার চার্ট, ওরা কি করতেছে ইলাস্ট্রেটস অ্যাবাউট, ধরো এখানকার কোন একটা টপিক দিয়ে দিছে, যে টপিকই হোক, এটা তুমি মুখস্থ করতেছো না, তুমি জাস্ট ফরম্যাট, মানে এগুলো আসতে পারে তুমি এটা মনে রাখতেছো, সব তো মানে আমার জানা লাগতেছে না কোনটি ইম্পর্টেন্ট, আমার মুখস্থ করা লাগবে না, আমি আমার ব্রেন খাটিয়ে এখানে লিখবো যে দিস পাই চার্ট ইলাস্ট্রেটস অ্যাবাউট, ধরো হচ্ছে users conditions of social sites on mobile phone in internet for the last 4 years, but this bar chart illustrates that, এভাবে লিখে দিব। কোন রকম চার্ট আছে সেটা যদি মেনশন করে, তুমি কিন্তু বলেই দাও ওয়ার্ড লিমিট কতটুকু, এরকম মানে ওয়ার্ডের কথা বলবা 250 মোস্ট প্রবাবলি। আচ্ছা দেখো, তো আমি বলবো যে এত কিছু টপিক, আচ্ছা তোমার টপিক দিচ্ছি আর কি, তোমাদের আর কি মাথা ঠান্ডা রাখার জন্য দিছি, বাট তোমার তো আমার মনে হয় এভাবে টপিক করার কোনো দরকার নেই, তুমি একটা ফরম্যাটটা জেনে রাখা কিভাবে লেখা লাগবে। আচ্ছা আমি কি লিখতে পারি, আমি ফার্স্ট লাইনটা লিখতে পারি ইলাস্ট্রেটস বা শোস, বা আমি অন্য কিছু দিতে পারি, তোমরা আরো ভালো ওয়ার্ড চাইলে সেটা লিখতে পারো। তারপর লিখবা যে দ্য ফার্স্ট পার্ট বা বা ধরো কোনো একটা বেশি দেখাইছে, একটা পাই চার্ট আঁকি, দেখো একটা পাই চার্ট আঁকলাম, এখানে ধরো এটা ছোট, এটা একটা বড়, হ্যাঁ ধরো এখানে পার্সেন্টেজ দিয়ে দিল, এটা ধরো 50% বলে দিল, বাকিগুলো এরকম ধরো এখানে 30%, এখানে 10, এখানে 5%, এখানে ধরো 20%, এভাবে বলে দিল। তা তুমি বলে দিবা সবচেয়ে বেশি কোথায় আছে সেটা দিয়ে স্টার্ট করবা, এটা বলবো যে দ্য মোস্ট, আচ্ছা ধরো এখানে একটা কন্ডিশনের কথা বলে দিল বা কিছু একটা, তো বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স কি আমরা কোথায় দিছি, কোন কন্ডিশন গুলো ছিল সেটা লিখে দিবা, দিয়ে বলবো যে এটার পরে কোনটা আছে, দেন বা এট, তারপর দেন বলবা, তারপরে বলে দিবা যে আচ্ছা ফার্স্ট থেকে দিছে এট ফার্স্ট বা দ্য মোস্ট দিলা, বা সবচেয়ে বেশি যেটা আছে সেটা দিলা, দ্য লিস্ট, কম যেটা আছে সেবেলায় লিখলা দ্য লিস্ট, এখান থেকে লেখা তো বোঝা যাইতেছে না, আচ্ছা ধরো কম আছে সেজন্য লেখলা হচ্ছে দ্য লিস্ট ইম্পর্টেন্স, এরকম করে লেখলা কিছু একটা, ঠিক আছে। সবচেয়ে বেশি আছে কোথায়, সবচেয়ে কম আছে কোনটা, সেগুলো এভাবে বলে দিলা। আর তারপর বলেছে পার্সেন্টেজটা এরকম, তারপর তারপর কম্পারিজন করবা, কম্পারিজন কিভাবে করবা, সবচেয়ে বেশি আছে কোনটা, সবচেয়ে কম আছে কোনটা, সেটা বলবা, কম্পারিজন করে দেখতেছি এত পার্সেন্ট ধরো কম আছে, ধরো 10% হচ্ছে কম আছে ওদের মধ্যে ডিফারেন্স, বা ধরো 20% বা 30% ডিফারেন্স, সেভাবে বলে দিবা। আর বার চার্টে ধরো বলে দিল যে এরকম বললো ফার্স্ট ইয়ারে এরকম ছিল, পরের ইয়ারে এত কম, পরের ইয়ারে হঠাৎ করে এত বেশি হয়ে গেছে, তোমরা বলবে যে ড্রামাটিক্যালি কত বেশি হয়ে গেল সেটা বলবা, ড্রামাটিক্যালি বলবা, বা হচ্ছে ধরো বলবা ড্রাস্টিক্যালি কমে গেছে,
ড্রাস্টিক্যালি কমে গেছে বা বেড়ে গেছে, এগুলো এগুলো তোমরা হচ্ছে দিয়ে দিবা, ঠিক আছে? মানে এগুলো কিন্তু অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব গুলো যদি অ্যাড করে দাও তাহলে মানে দেখতে আর কি খুবই খুবই নাইস লাগবে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্টের ডেসক্রিপশন গুলো, ঠিক আছে? তাই দেখা যাবে যে আরো আর কি সুন্দর হচ্ছে। তারপর আর কি আছে ধর ডেইলি অ্যাক্টিভিটিস। হ্যাঁ তোমরা আর কি আমি বলবো এখানে এত কিছু করার দরকার নেই, তুমি জাস্ট ফরম্যাটটা জানবা যে ফরম্যাটটা কিভাবে আসে, আমার কি কি লেখা উচিত সেটা জাস্ট মাথায় রাখলেই হবে। চলো পরেরটা যাই। ওটা আচ্ছা দেখো তোমরা কিন্তু নতুন সংস্করণের বই কিন্তু বাজারে আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে বা হচ্ছে জকালি একাডেমিতে jokali.academy.com এ ঢুকে বইগুলো কিন্তু অর্ডার দিতে পারো, ঠিক আছে? তো বইগুলো তোমরা অ্যাডমিশনের জন্য নিতে পারবে। এখনই যদি নিয়ে রাখো তাহলে দেখো এইচএসসি এর জন্য পড়ে তোমরা হচ্ছে পরে অ্যাডমিশনের জন্য পড়লে সেটাও করতে পারো। আচ্ছা চলো পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে কম্পোজিশন। হ্যাঁ কম্পোজিশনটাই হচ্ছে লাস্ট টপিক তোমাদের জন্য। চলো কম্পোজিশনের পরে যাই। কম্পোজিশন কি কি আসতে পারে? আচ্ছা আমরা যেগুলো প্যারাগ্রাফ দেখছি অনেক সময় দেখো প্যারাগ্রাফের টপিকগুলো থেকে কম্পোজিশন দিতে পারে। চল দেখি মডার্ন টেকনোলজি। হ্যাঁ মডার্ন টেকনোলজি এখন আমরা যা যা ইউজ করছি সেগুলোর ব্যাপারে মাই এম ইন লাইফ, চাইল্ডহুড মেমোরিজ, বা ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা কোথায় আসলাম? আচ্ছা দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার সুবিধা অসুবিধা লিখে দিবা, ডিসঅ্যাডভান্টেজ আর হচ্ছে অ্যাডভান্টেজ সবই লিখে দিবা। মানে আমাদের যা যা আছে মডার্ন টেকনোলজি বলো ইন্টারনেট বলো সবকিছুরই আর কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখে কম্পোজিশন লিখতে পারবা, প্যারাগ্রাফ লিখতে, বাট কম্পোজিশন প্যারাগ্রাফ কিন্তু সেম না। তুমি ধরো থিমটা একই থাকতে পারে বাট ফরম্যাটটা কিন্তু ডিফারেন্ট। প্যারাগ্রাফ এক প্যারাতে লিখে দিচ্ছ কিন্তু কম্পোজিশন তো আর এক প্যারাতে লিখেছো না, এখানে তুমি আর কি সুন্দর করে দেখাচ্ছ যে এই পার্টটা আমি এটা বুঝাচ্ছি, এই পার্টটা আমি এটা বুঝাচ্ছি, ঠিক আছে? প্যারাগ্রাফে হয়ে যাচ্ছে কিন্তু ওখানে তুমি এত মানে কম্পোজিশনের মতো বড় হচ্ছে, কম্পোজিশনের মার্কস তোমাদের বেশি 40 মোস্ট প্রবাবলি। আচ্ছা দেখো মাই এম ইন লাইফ, তুমি জীবনে কি হতে চাও সেটা তুমি লিখে দিতে পারো, এটা মুখস্থ তুমি চাইলে এটা মুখস্থ নাও করতে পারো। এই মাই চাইল্ডহুড মেমোরিজ এটা তোমার দরকার নেই মুখস্থ করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হচ্ছে ধর ডিফরেস্টেশন, রিভার্স ইন বাংলাদেশ পাশে কি কি নদী আছে সেগুলোর ব্যাপারে বলতে পারো। আচ্ছা দেখো পার্টিসিপেশন অফ স্টুডেন্টস কমিউনিটি ন্যাশনাল বিল্ডিং। আচ্ছা এটা কিন্তু জুলাই আপরাইজিং সেটার মতোই, ঠিক আছে? জুলাই রেভলিউশন স্টুডেন্টরা কিভাবে আর কি দেশে মানে দেশ বিনির্মাণে ওরা কিভাবে আমাদের আর কি পার্টিসিপেট করতেছে সেটা। এখন ওরা পলিটিক্সে সক্রিয় দেখা যাচ্ছে, এখন পড়াশোনা করতেছে না পলিটিক্স করতেছে। তোমার ইচ্ছা তুমি কি লিখবা, তুমি নাম্বার পাওয়ার জন্য কিভাবে লিখবা, তুমি নিশ্চয়ই পলিটিক্সের কথা লিখবে না, তুমি বলবা তুমি জুলাইয়ের কথা বলতে পারো, এখানে ওরা অনেক ভালো কিছু করতেছে সেটা চাইলে লিখতে পারো, ঠিক আছে? পজিটিভ ভাবে লিখে দিবা। আচ্ছা পরে হচ্ছে ফিমেল এডুকেশন বাংলাদেশ হচ্ছে যদি আমরা চলে আসছি 21st সেঞ্চুরিতে, স্টিল আমাদের নারীদের পড়াশোনার জন্য আমাদের কিন্তু আর কি এখনো স্ট্রাগল করতে হচ্ছে। নারীদের কেন পড়ানো লাগবে, ফ্রিতে কেন পড়ানো লাগবে, আর ফ্রিতে পড়ানোর সুবিধা কি কি, ওরা উপবৃত্তি পাচ্ছে সেগুলোর কথা আমাদের বলতে হয়। উপবৃত্তি পাচ্ছে দেখেই নারীরা পড়াশোনা করতে পারতেছে, ওদের অবৈতনিক শিক্ষা হচ্ছে, তো সেগুলোর ব্যাপারে তোমরা লিখে দিবা। আর ফ্রিতে কেন পড়ানো উচিত, কারণ ওদের দেখো আগে বিয়ে দিয়ে দিচ্ছে, আগে বিয়ে দিয়ে দেয়, তারপর ওরা অনেক দেখা যায় যে অল্প বয়স হওয়ার কারণে ওদের অনেক সময় ওরা বাচ্চা দিতে গিয়ে মারা যায়, বা ধরো ওরা অনেক বাচ্চা দিচ্ছে ওদের নিজেদের অপুষ্টির শিকার হচ্ছে, সেগুলোর ব্যাপারে তোমরা এই ফিমেল এডুকেশনে দিতে পারো। ওকে তাহলে দেখো ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস, একটা স্টুডেন্টের মেইন রেসপন্সিবিলিটি আর ডিউটি হচ্ছে পড়ালেখা করা, আর হচ্ছে ধরো তোমরা বলতে পারো আইডিয়া স্টুডেন্টরা কি করে, আর স্টুডেন্টরা ধরো কোথাও বন্যা হয়েছে সেখানে স্টুডেন্টরা ত্রাণ নিয়ে যাবে, সেটা তোমরা বলতে পারো। আর তারপরে আরো বলতে পারো যে হচ্ছে ওরা ডিবেটিং করে, ওরা অনেক ক্লাবিং করে, বা ধরো হচ্ছে ওরা ওদের টিচারদের সাথে সুসম্পর্ক, পরীক্ষায় ভালো নাম্বার পায় সেগুলো। চলো পরে যে পরে দেখি পরে হচ্ছে মানে ইম্পর্টেন্ট কম্পোজিশন কোনটা সেটা দেখি। কারণ মোস্ট ইম্পর্টেন্ট কম্পোজিশন গুলো হচ্ছে মধ্যে আছে এনভায়রনমেন্টাল পলিউশন, এটা প্যাট্রিয়টিজম বা জুলাই রেভলিউশন একটু যেটা দেখাইছে ওটাতেও তোমরা জুলাই রেভলিউশনের কথা অ্যাড করতে পারো। ন্যাচারাল বিউটিস ইন বাংলাদেশ, এই যে ক্লাইমেট চেঞ্জ দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ বা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। বা হ্যাঁ তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। গ্লো একটু কি লিখছি, গ্লোবালাইজেশন, ওকে গ্লোবালাইজেশন
হ্যাঁ, গ্লোবালাইজেশনের ব্যাপার আছে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম এটা হচ্ছে রিপোর্ট রাইটিং এ দেখছো কিভাবে লেখে আনএমপ্লয়মেন্ট প্রবলেমের মেইন কারণ কি সেগুলো লিখে দাও। আর আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ মানে আমাদের দেশে আনএমপ্লয়েড মানুষরা কেন বেড়ে যাচ্ছে সেটা বলতে পারো। আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে বেশি হয় আর কি বাংলাদেশে। আমার কাছে মনে হয় এখন আরো বেশি দেখা যাচ্ছে। আর কয়েকদিন আগে আমার নিউজ দেখলাম যে অফিস সহায়ক এইটার যে পদে আর কি এরকম দেখা যাচ্ছে যে এই ভালো ভার্সিটি থেকে পাশ করা মানুষজন ওইখানে যে চাকরি করতে যাইতেছে মানে পরীক্ষা দিতেছে এরকম। কারণ এগুলো হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কারণে হচ্ছে ওরা দেশে আর কি ভালোভাবে আর কি বলে যে মূল্যায়ন হচ্ছে না, ওদের মূল্যায়ন ভালোভাবে হচ্ছে না। সেজন্য এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা হচ্ছে সেটা বলতে পারো। আমাদের দেশে অপরচুনিটি কম এটাও তোমরা চাইলে উল্লেখ করতে পারো। তারপরে আছে প্রপার্টি এলিভেশন, মোরাল ডিগ্রেডেশন ইন সোসাইটি। হ্যাঁ, মোরাল ডিগ্রেডেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবা। আর পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ এটা ইম্পর্টেন্ট এগুলা তোমরা হচ্ছে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। সব পড়ার তো দরকার নেই সব। আর এখন এসে পড়বা, কিন্তু পরীক্ষার আগে তো আর সব পড়বা না। পরীক্ষার আগের দিন কি পড়বা? পরীক্ষার আগের দিন যে কটা আমি দেখায় দিছি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা পড়ে রাখবা। কটা পড়লেই হয়ে যাবে। আর আজকে লাস্ট পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের এই রিটেন সাজেশনটা খুবই কাজে লাগবে। আর হচ্ছে তোমরা চাইলে jokalaacademy.com থেকে বইগুলো কিনে রাখতে পারো। আর তোমাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে যদি সরাসরি কিনে রাখো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।